মাননীয় বিভাগীয় প্রধান ডক্টর প্রভাত রায়, আমার অনুজ সহকর্মী লাবণী, সোহিনী এবং তনুশ্রী, এই সভাগৃহে উপস্থিত আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি বন্ধু শব্দটাই ব্যবহার করি। ছাত্র শিক্ষকের সম্পর্কটা নৈকট্যময় না হলে সেটা সম্পূর্ণ হয় না, শিক্ষা সম্পূর্ণ হয় না। সেই জন্য কোনো কোনো জায়গায় স্যারদের স্যার বলেন না, দাদা বলেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে স্যারকে দাদা বলেন। আমি যাদবপুরে পড়ে এসেছি, সেখানে আমরা স্যারদের দাদা বলতাম। শান্তিনিকেতনে লাবণী আছে, সেখানেও সেরকমই একটা কথা আছে শুনেছি। আর একজন এখানে উপস্থিত আছে আমাদের বাংলা বিভাগের এক প্রাক্তন উৎসাহী ছাত্র সুশান্ত ঘোষ। তোমরা দেখছো অনেকক্ষণ ধরে সে লড়াই করে চলেছে কি করে আরো সুন্দর করে তোমাদের সামনে আমাকে উপস্থাপন করা যায়। ও খুব কৃতি ছাত্র, এমএতেও ফার্স্ট ক্লাস পেয়েছে এবং শিল্প সাহিত্য চর্চা নিয়মিত করে। ওর বইও আছে নিজস্ব লেখা। তো এই সমস্ত আমি যেখানেই যাই সেখানেও থাকে, এই আর কি ব্যাপার। এটা আমার একটা সাহস যোগায় যে সমস্যা হলে ও আমাকে সামলে দেবে। যেমন এটা সরে যাচ্ছে বারবার, আমি ও না থাকলে আমি খুব বিব্রত হতাম, এখন খুব একটা হচ্ছি না, কারণ ও আছে আমাকে সামলে দেবে। যেটা বলার কথা সেটা হচ্ছে যে বাংলা বিভাগের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে ইতিহাস বিভাগের যোগাযোগটা দীর্ঘদিনের। ইতিহাসের তো একটা ইতিহাস থাকে, সেই ইতিহাসটুকু জেনে নেওয়া দরকার। আমাদের এই কলেজের ফাউন্ডার টিচার ছিলেন 5 জন, তার মধ্যে একজন ছিলেন শ্যামল ভট্টাচার্য। তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তখন অনার্স চালু হয়নি, কিন্তু তিনি অত্যন্ত সুবক্তা ছিলেন। তোমরা ইতিহাস বিভাগের ছাত্র, তোমরা হয়তো জানো একটা ছাত্র পরিষদ বলে সংগঠন আছে। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন শ্যামল ভট্টাচার্য। আমরা যখন শ্যামলদাকে পেয়েছি, শ্যামলদা এখনো বলি, তখন এই সোহিনী যেমন আমাদের পাচ্ছে, ঠিক তেমনি ভাবে আমরাও শ্যামলদাকে পেয়েছি। অর্থাৎ বয়সের দূরত্বটা এতটাই বেশি ছিল, কিন্তু শ্যামলদাই বলতাম। তারপরে ছিলেন শুভ্রেন্দ্রনাথ ভট্টাচার্য। আমাদের কলেজে এখন এনসিসি দেখাশুনো করে তন্ময় রায়, তন্ময় চৌধুরী। তার আগে শুভ্রেন্দ্রদার নেতৃত্বে এনসিসি গোটা পশ্চিমবঙ্গের বাইরেও তার শক্তি বেরিয়ে পড়েছিল। তারপরে ছিলেন অভিজিৎ রায়, যিনি গত বছরও বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক ছিলেন। তারপরে যারা ছিলেন তারা অত্যন্ত সাম্প্রতিক বলে তাদের নামটা আর আমি আলাদা করে উচ্চারণ করছি না। এই সম্পর্কের সূত্র ধরেই ইতিহাসের সঙ্গে আমার একটা নৈকট্য গড়ে ওঠে। আমি গবেষণা করেছিলাম, আমার গবেষণার পরোক্ষ প্রেরণা জুগিয়েছিলেন শ্যামলদা। এমন একটা কথা এমন একটা দিন বলেছিলেন, যে কথায় আমার ভেতরে একটা জেদ বেড়ে যায়, তারই পরিণতিতে আমি গবেষণাপত্রটি জমা দিতে পেরেছিলাম। তাহলে হয়তো পারতাম না। শ্যামলদাকে সে কথা কোনোদিনই বলে ওঠা হয়নি। কিন্তু ইতিহাস বিভাগের সঙ্গে আমার ব্যক্তি জীবনের এই যে সম্পর্ক, এই সম্পর্কটা যদি আজকে আমি উচ্চারণ না করি তাহলে অপরাধ হবে। এই সায়ান্নে এসে পৌঁছে আমি গোটা কলেজে আর কোনো সেমিনারে অংশ নিইনি। শেষ মুহূর্তে এসে তোমরা আমাকে ডাকলে, আমি এলাম, তোমাদের মুখোমুখি বসলাম, তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। আগামী দিনগুলোতে আমি এগুলো মনে রাখবো। স্মৃতিতে কিছু তো রাখতে হয় সঞ্চয়, সেই সঞ্চয়টুকু হয়ে রাখলো আজকের এই সভাগৃহটা। রবীন্দ্রনাথ একসময় বলেছিলেন যে ভাবকে নিজের করিয়া সকলের করা, ইহাই সাহিত্য, ইহাই ললিত কলা। অর্থাৎ এর মধ্যে ইতিহাস এবং সাহিত্যের একটা সম্পর্কের
সম্পর্ক উনি তৈরি করেছেন, সেতুপথ তৈরি করেছেন। ভাবকে নিজের করিয়া সকলের করা, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটল, সেই ঘটনাটা কিংবা একটা রাজনৈতিক খুন হয়ে গেল, সেই ঘটনাটা সবাই দেখেছেন, সবাই দেখে খুনের বর্ণনাটাই দিচ্ছেন সংবাদপত্র। কিন্তু একজন সাহিত্যিক তিনি কিন্তু দেখবেন, হতে পারে সেই মানুষটা হয়তো খুন হয়ে যাওয়ার মতোই মানুষ, এই কারণে যে তার কাজকর্ম খুব ভালো ছিল না, হয়তো তার জন্য রাগের মাথায় কেউ একটা করে ফেলেছে। কিন্তু সাহিত্যিক দেখছেন তার বাড়িতে তার মা বসে আছে খাবার নিয়ে, এটাও সত্য। অর্থাৎ ইতিহাসে একটা ঘটনা ঘটে, সাহিত্যে তার প্রভাব পড়ে। অর্থাৎ ইতিহাসে যদি কিছু না ঘটতো তাহলে কিন্তু সাহিত্যে আসতো না। সাহিত্যে আসার জন্য দরকার ছিল একটা ঐতিহাসিক প্রেক্ষিত। এই ঐতিহাসিক প্রেক্ষিতটুকু আছে বলেই ইতিহাসের সঙ্গে সাহিত্যের একটা সম্পর্ক তৈরি হয়। আমার মনে হয় ইতিহাস এমন একটা বিষয়, যে বিষয়টা সব দেশের কাছে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যে কোনো জাতি গড়ে ওঠে তার 4টে পিলারের উপরে। আমরা সবাই একটা কথা বলবো, বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান, কিন্তু তার সঙ্গে যদি তার দর্শন না থাকে, তার ইতিহাস না থাকে, তার সাহিত্য না থাকে, তাহলে কিন্তু সেই জাতি গড়ে উঠতে পারে না। শুধু বিজ্ঞান মানুষকে বড় করে তুলতে পারে না। বিজ্ঞানের সঙ্গে, অর্থাৎ 4টে পায়া, একটা পায়া খুব শক্ত সমর্থ, 3টে পায়া ভেঙে পড়ছে, টেবিলটা দাঁড়াবে না। কিন্তু কাজে 4টে স্তম্ভকেই সমানভাবে লালন করা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে কোনো কারণেই হোক আমরা এত বেশি বস্তুমুখী হয়ে পড়ছি, আমরা সেটা করতে ভুলে যাই। এখন কেউ ইতিহাস পড়লে লোকে বলে, তুই ইতিহাস পড়িস? বাংলা পড়লে তো লোকে তাকায় না যে বাংলা পড়ে আর কি, এবার আর কিছু হয়নি তাই বাংলা পড়তে গেছে। ব্যাপারটা এইরকম দাঁড়িয়ে গেছে। অর্থাৎ দর্শন তো আরো অবস্থা খারাপ। অথচ দর্শনের ছাত্রী হতে গেলে সব থেকে মেধাবী ছাত্র হতে হয়। আর দর্শনের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির জায়গাগুলো, সেগুলো যে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। অত্যন্ত মেধাবী, অত্যন্ত অনুভূতিপ্রবণ মানুষেরা এই দর্শনের ছাত্র হতে পারে। তো যাই হোক, এই কথাটুকু আমি বললাম এই কারণে যে আমরা বাংলার লোক হিসেবে ইতিহাসে বলতে এসেছি, কিংবা ইউজিসি এখন ঠিক করে দিয়েছে ইতিহাসের ছেলে মেয়েদের বাংলার সম্পর্কে কি আগ্রহ আছে সেটা একটু দেখা দরকার। সেই জন্যই এই কথাগুলো আমাদের বলতে এসেছি। তবে সেক্ষেত্রে একটা সংকোচ থাকছে, ইতিহাস বিভাগে বলতে এসেছি এইটা কারণে। তার কারণ আমাদের যে বিষয়টা নকশালবাড়ি আন্দোলন, বাংলা কবিতা বাবরের প্রার্থনা, তাহলে নকশালবাড়ি আন্দোলন একটা ইতিহাসের ঘটনা, বাবরের প্রার্থনা একটা কবিতা সাহিত্যের বিষয়। কিন্তু ইতিহাসের লোকদের কাছে কি আমি ইতিহাস পড়াতে পারি? যার ইতিহাসের দৌড় মাধ্যমিক পর্যন্ত, অর্থাৎ আমি মাধ্যমিকের পরে আর কোনোদিন ইতিহাস পড়িনি। সেই আমি আজকে ইতিহাসের চারজন বিখ্যাত অধ্যাপক অধ্যাপিকার সামনে, এবং এতগুলো মানুষ, ছেলে মেয়ে যারা আছো এখানে বসে, যারা প্রত্যেকে ইতিহাস সম্পর্কে বেশ ভালো ধারণা নিয়েই এসছো, এখানে বসে আছো, তাদের সামনে আজকে আমি বলতে এসছি। মানে অনেকটাই বাঘের ঘরে গোঘের ভাষা, সেরকম একটা হয়ে গেল আর কি। হ্যাঁ, এই সংকোচ আমার থাকছে। আমি কোথাও যদি ভুল উচ্চারণ করে ফেলি, সেটা কিন্তু নিঃসংকোচে তোমরা বলতে পারবে যে স্যার এটা ঠিক না, এটা এই হবে। হ্যাঁ, আমি একটা কবিতা তোমাদের প্রত্যেকের কাছে দিয়েছি। কবিতাটা হয়তো পড়ে উঠতে পারোনি, এটাই স্বাভাবিক। একটু আগে তোমাদের কাছে কবিতাটা গেছে, ঘরটাও অন্ধকার ছিল। আমি কবিতাটা পড়ছি, তোমরা একবার শোনো। বাবরের প্রার্থনা, কবির নাম শঙ্খ ঘোষ। ওখানে মনে হয় শঙ্খ ঘোষ কথাটা লেখা নেই, আছে।
হ্যাঁ তুমি করে দিয়েছি। ঠিক করে তোমাদের কাছে যেটা গেছে সেটাও কিন্তু এই দাদাটার তৈরি করা, আমি করে দিইনি, ও নিজে কম্পোজ করে তারপরে জেরক্স পিডিএফ পাঠিয়েছিল, এখান থেকে জেরক্স হয়েছে করছে। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। না গিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এই যে কবিতাটা, আমার যেটা ধারণা, এই কবিতাটা পড়ে তোমরা প্রথমত তেমন ভাবে কেউ কিছু মানে বুঝতে পারো না, এক। দুই নম্বর, তোমরা খুঁজে বেড়াচ্ছ যে এখানে নকশালবাড়ি আন্দোলন কোথায়, তাই না? আমাদের এই জায়গাটাই জটটা ছাড়াতে হবে, নকশালবাড়ি আন্দোলনটা কোথায়, কোথা থেকে এগিয়ে কিভাবে এগোলে আমি কবিতার জগতে পৌঁছতে পারব। কবিতায় কি বলবেন লেখক? ভাব সত্যের কথা আমি বলেছিলাম ওইটা, যে ভাবকে নিজের করিয়া সকলের করা, ইহাই সাহিত্য ইহাই ললিত কলা। তাহলে সকলের করা, এই যে এটা হচ্ছে ভাবসত্য, এই ভাবসত্যের পর্যায়ে পৌঁছচ্ছেন কিভাবে কবি এই কবিতায়, যেখানে আমরা নকশালবাড়ি আন্দোলনের কোনো রকম চিহ্ন খুঁজে পেলাম না, কি করে পৌঁছলেন? এখন নকশালবাড়ি আন্দোলন কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমাদের একটা রাজনৈতিক বৃত্তের কথা মনে হয়। তোমরা যারা এখানে বসে আছো তারা নকশালবাড়ি আন্দোলন শব্দটা বড়জোর শুনেছ, সেটা কি কেমন কিছু না জানার কথা, যদিও তোমাদের সিলেবাসে মনে হয় একটু অনেক আছে, সামান্য একটু আছে হয়তো, সেই সূত্রে তোমরা কিছুটা জানতে পারো। তো এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আমরা যেটা খুঁজে পাবো, সেটা একটা রাজনৈতিক বৃত্ত তৈরি হচ্ছে। নকশালবাড়ি আন্দোলন রাজনৈতিক বৃত্ত তৈরি হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে যে এই আন্দোলনটার দরকারটা কি ছিল। তোমরা জানো নকশালবাড়ি আন্দোলন একটা আন্দোলন, যে আন্দোলন খতমের রাজনীতিতে বিশ্বাস করত, সন্ত্রাসনের রাজনীতিতে বিশ্বাস করত। এখন কি এমন ঘটনা ঘটলো যাতে এই সন্ত্রাসনের রাজনীতির পথ বেছে নিতে হলো কিছু মানুষকে, কিছু তরুণ যুবককে? এর কারণ খুঁজতে গেলে আমাদের কিন্তু অনেকটা পিছতে হবে। সেটা কথা 1947 সাল। 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম। প্রফুল্ল ঘোষ আমাদের মুখ্যমন্ত্রী হলেন।
তখনকার দিনে প্রথম বছরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলা হতো, অর্থাৎ আমরা যেমন সেন্ট্রালের প্রধানমন্ত্রী বলি, তখনকার দিনে সেই প্রথম বছরে যারা মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাদের প্রধানমন্ত্রী বলা হতো। আজকে আমরা তাদের নামের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করতে পারি। এই প্রফুল্ল ঘোষ অত্যন্ত আদর্শনিষ্ঠ গান্ধীবাদী একজন রাজনৈতিক কর্মী ছিলেন। স্বাধীনতা আন্দোলনে তার অনেক কন্ট্রিবিউশন ছিল। সেই প্রফুল্ল ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসাবে কিংবা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন। কিন্তু প্রফুল্ল ঘোষ 15ই আগস্ট মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হলেও ডিসেম্বরের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হলেন। ভেবে দেখো, স্বাধীন ভারতবর্ষ, একটু ভেবে দেখো, প্রথম মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী, তিনি তো আরো বেশি করে থাকবেন, কিন্তু তিনি পদত্যাগ করলেন। এই ঘটনার মধ্যে দুটো দিক দেখবার মতো। কেন পদত্যাগ করলেন? কারণ 43, আরেকটু পিছিয়ে যাচ্ছে, 1943 মন্বন্তর দুর্ভিক্ষ। 43 থেকে আমাদের সামাজিক জীবনে একটা ঘটনা ঘটতে শুরু করলো, ভেজাল, খাদ্যে ভেজাল মেশানো থেকে শুরু করে ভেজাল। এই ভেজাল মেশানোর সঙ্গে সঙ্গে মজুদদার শব্দটা জুড়ে গেল। যারা মজুদ করেন, ব্ল্যাক মার্কেট শব্দটা জুড়ে গেল, কালোবাজারি শব্দটা জুড়ে গেল। এখন প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই উনি সিদ্ধান্ত নিলেন যে এইটাকে বন্ধ করতে হবে, ভেজাল মেশানো চলবে না। উনি প্রশাসনকে কাজে লাগানো শুরু করলেন। প্রশাসন যখনই এখানে হাত দিলেন, অর্থাৎ গুদামে গুদামে হানা দিতে শুরু করলেন, তখনই ব্যবসায়ীরা বেঁকে বসলো। তাহলে একে দিয়ে তো হবে না, আমাদের ব্যবসা চলবে কি করে? অথচ প্রফুল্ল ঘোষ তিনি খুব স্ট্রিক্ট, তিনি বললেন না, আমি এর বাইরে যাব না। একটা কথা আছে জানো তো, যে বিত্তবানের অর্থের থলি তার কাছে সবাই বাঁধা পড়ে। কাজে ব্যবসায়ীরা দেশ চালায়, সেই ব্যবসায়ীরা যদি বলে আমরা মানবো না, তাহলে প্রফুল্ল ঘোষের অবস্থা কি হতে পারে? প্রফুল্ল ঘোষ বললেন তাহলে আমি পদত্যাগ করব। উনি পদত্যাগ করলেন। ঘটনার দুদিক, একটা হচ্ছে ভেজালকে আমরা অ্যাকসেপ্ট করলাম, দুর্নীতি ঢুকে গেল, পরাধীন ভারতবর্ষে চলছিল। স্বাধীন ভারতবর্ষে ভেজালকে প্রশ্রয় দেয়া হলো। উল্টো দিক থেকে আরেকজন মানুষ, সৎ মানুষ, তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হলো। অর্থাৎ আমার সমাজে, আমার দেশে সৎ ব্যক্তি রাজনীতিতে জায়গা পেলেন না। অর্থাৎ পাপটা আজকের নয়, পাপটা বহু পুরনো। অর্থাৎ আগে সব ভালো ছিল, আজকে সব খারাপ তা নয়, একটু একটু করে পাপের বোঝা বেড়েছে। আজকে সেটা চূড়ান্ত মাথাটা দেখা যাচ্ছে, কিন্তু অনেক আগে থেকে এটা শুরু হয়ে গেছে। এরপরে বিধানচন্দ্র রায় এলেন। 15 বছর অত্যন্ত সাফল্যের সঙ্গে তিনি দেশটাকে চালালেন। আমরা সবাই জানি যে বিধানচন্দ্র রায় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলার উপকার। বিধানচন্দ্র রায়, ডক্টর স্টেপ পালন করি আমরা যার নামে। বিধানচন্দ্র রায় অনেক ভালো ভালো কাজ করলেন, কল্যাণী করলেন, সল্টলেক সিটি করলেন, দুর্গাপুর করলেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, প্রশ্নই নেই। ডাক্তারিটা খুব মন নিয়ে করতেন, তার সঙ্গে হতো। এবং আরেকটা হচ্ছে যে তার কাছে গণতান্ত্রিক মূল্যবোধটা খুব গুরুত্বপূর্ণ।
বিধানচন্দ্র রায়ের আমলে বিরোধী পক্ষের একজন মাত্র বিধায়ক ছিলেন, তিনি হচ্ছেন জ্যোতি বসু। বিধানচন্দ্র রায় কিন্তু শুনলেন একদিন জ্যোতি বসু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিধানচন্দ্র রায় তখন ব্যবস্থা করলেন এইভাবে যে বিরোধী পক্ষের নেতারা তো একটা আলাদা আবাসন থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ সুবিধা পাবে। বিরোধী পক্ষের নেতা কি হবে? পক্ষে অনেকগুলো লোক থাকলে তার একজন নেতা হবে। পক্ষে তার অনেক লোক নেই, একজনই জ্যোতি বসু, তাকে সেটা করলেন এবং জ্যোতি বসুকে সমানভাবে রেসপেক্ট দিতেন, তার কথা সমান মূল্যবোধ মর্যাদা দিয়ে শুনতেন বিধানচন্দ্র রায়। অর্থাৎ গণতন্ত্রের যে প্র্যাকটিস, সেটা আমরা বিধানচন্দ্র রায়ের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি যে কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হয়, দলের কথা মেনে নিয়েও এ বাদেও কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হয়। কিন্তু বিধানচন্দ্র রায় একটা জায়গায় এসে থেমে গেলেন। সেটা কোথায়? যে বিধানচন্দ্র রায় নগর উন্নয়ন করলেও গ্রামোন্নয়নে নজর দিলেন না। গ্রামোন্নয়নে নজর দিলেন না কেন? গ্রামগুলো তখন শাসন করছে মজুদ্দাররা, সম্পন্ন চাষিরা। এরা ভোট ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে, কংগ্রেসের ভোট ব্যাংক নিয়ন্ত্রণ করে এই সম্পন্ন চাষিরা, ভোট ব্যাংকে নিয়ন্ত্রণ করে এই মজুদ্দাররা। এখন এই যে মানুষগুলো নিয়ন্ত্রণ করছে, সেক্ষেত্রে উনি যদি গ্রামোন্নয়নের করতে চান, অর্থাৎ নগর উন্নয়নের সঙ্গে সঙ্গে গ্রামোন্নয়ন করতে চান, তাহলে প্রফুল্ল ঘোষের মতো অবস্থা হবে। সেটা কি? অর্থাৎ তাকে বলতে হবে মজুদ্দার থেকে আরম্ভ করে যারা সম্পন্ন চাষি, তাদের কাছ থেকে জমি জমা সরিয়ে নিয়ে অন্যত্র বিতরণ করতে হবে, তাহলে ভোট ব্যাংকে হাত পড়ে যাবে। বিধানচন্দ্র রায় সেই কাজটা আর করলেন না। অর্থাৎ গ্রামের অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকলো, শহর এগিয়ে যেতে শুরু করলো। মাথায় রাখতে হবে কিন্তু একটা, যে আমরা নকশালবাড়ি আন্দোলনে পৌঁছব। নকশালবাড়ি আন্দোলনটা দরকার হলো কেন? এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, তবে আমি এই জায়গায় যাবো। এই ভালো না গুলোকে জানতে হবে তো, তবে তো আমি নকশালবাড়িতে যাবো। শুধু নকশালবাড়ি থেকে আলাদা করে তুলে নিয়ে এসে তাকে বিচার বিশ্লেষণ করা যাবে না। এটা জন্ম হলো কেন? বিধানচন্দ্র রায়ের পরে যিনি মুখ্যমন্ত্রী হলেন, তিনি হলেন প্রফুল্ল সেন। 5 বছর উনি মুখ্যমন্ত্রিত্ব করেছিলেন। প্রফুল্ল সেনের সময় সমস্যা যেটা হলো, প্রফুল্ল সেন অনেক বেশি নিয়ন্ত্রিত হতে শুরু করলেন অতুল্য ঘোষের দ্বারা। অর্থাৎ বিধানচন্দ্র রায়ের যে প্রশাসনিক উচ্চতা, হাইট, সেই হাইটটা প্রফুল্লচন্দ্র সেনের ছিল না, প্রফুল্ল সেনের ছিল না। তার ফলে একটা ঘাটতি ছিলই। সেই ঘাটতির সঙ্গে উপরন্ত যুক্ত হয়ে গেল যেটা, সেটা হচ্ছে যে তখন কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন দলগতভাবে অতুল্য ঘোষ, এবং এই অতুল্য ঘোষ তিনি সবটুকু নিয়ন্ত্রণ করতে শুরু করলেন। অর্থাৎ সরকার এবং দল প্যারালাল হয়ে গেল। সরকার এবং দল যদি প্যারালাল হয়ে যায় কি অবস্থা হয়, আজকের রাজনীতির, রাষ্ট্রবিজ্ঞানের কিংবা ইতিহাসের ছাত্রছাত্রীরা তার আরে আরে বুঝতে পারছে, যদি কখনো দল এবং সরকার সমান্তরাল অবস্থানে পৌঁছয়। তো এই যে অবস্থাটা হয়ে গেল, তাতে প্রশাসনিক জায়গাটা নিয়ন্ত্রণ করতে শুরু করলেন অতুল্য ঘোষের কাছে। প্রশাসনিক প্রধান হিসাবে প্রফুল্ল সেনের কাছে যতজন মানুষ যেতেন, কংগ্রেসের
মুখ্য চরিত্র হিসেবে অতুল্য ঘোষের কাছে তার থেকে অনেক বেশি লোক ভিজিটার যেতেন, কারণ যারা জানেন অতুল্য ঘোষের কাছে গেলে কাজ হবে, প্রফুল্ল সেনের কাছে গেলে কাজ হবে না। এই সময়ে দুটো ঘটনা ঘটল। একটা হচ্ছে প্রফুল্ল সেন দায়িত্ব নেওয়ার পরে যেটা হয়েছিল, একটা হচ্ছে চীন ভারত যুদ্ধ। প্রফুল্ল সেন দায়িত্ব নেওয়ার পরেই 3 মাসের মধ্যে একটা যুদ্ধ হলো, চীন ভারত যুদ্ধ। আর 3 বছরের মধ্যে একটা যুদ্ধ হলো ভারত পাকিস্তান যুদ্ধ। কারণ এই যে চীন ভারত যুদ্ধ হলো, এই যুদ্ধের সূত্র ধরে ভারতীয় কমিউনিস্ট পার্টি 1964 সালে দুটো ভাগে ভাগ হয়ে গেল। অর্থাৎ কেউ চীনকে সাপোর্ট করলো, আর জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাস করতেন সিপিআই, তারা সাপোর্ট করলেন না। তার ফলে কি হলো, কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিআই একটা হলে, সিপিআই থেকে ভেঙে একটা টুকরো ভেঙে বেরিয়ে এসে নাম হলো সিপিআইএম, এমটা ব্র্যাকেটের মধ্যে মার্ক্সবাদী, 1964-তে। আচ্ছা, আমরা যারা বলি এই নামটার সঙ্গে পরিচিত, কবে জন্ম আমরা অনেকেই জানি না। 1964 সালের ঘটনা এটা। প্রথম যুদ্ধে, চীন ভারত যুদ্ধে ভারত গোহারা হেরে গেল। কারণ তখনো পর্যন্ত কৃষি উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছিল, ভারতবর্ষের অর্থনীতিকে। গোহারা হেরে গেল। পরের 3 বছরের মধ্যে ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো এবং ভারত পাকিস্তানের যুদ্ধের সময় তার ফলটা সে পেল। অর্থাৎ ততদিনে সামরিক শক্তিতে ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে, তার ফলে তার সাফল্য সে ঘরে তুলতে পারে। এখন এই ঘটনাগুলো যখন ঘটছে, তখন সমস্যা কি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আবার একটু আমাকে ব্যাক করতে হবে। সেটা হচ্ছে 1947-এ দেশভাগের সময় প্রচুর উদ্বাস্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসলেন। এই যে অতিরিক্ত পরিমাণ উদ্বাস্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসলেন, এটা একটা বড় সমস্যা ছিল। অর্থনৈতিক সমস্যা ছিল, মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যাটা কি, উড়ে এসে জুড়ে বসেছে। অর্থাৎ আমার ঘরে আছে একটা রুটি, 3টে লোক এসে উপস্থিত হলো, আমি একটা রুটি ডিস্ট্রিবিউট করবো কি করে? সমস্যা হচ্ছে। তো ন্যাচারালি একটা মানসিক সংকট তৈরি হতে পারত এই বঙ্গের স্থায়ী মানুষদের মধ্যে। কিন্তু এই বঙ্গের স্থায়ী মানুষেরা মানসিক উদারতা দিয়ে এই বিপন্ন মানুষগুলোকে সেদিন অ্যাকসেপ্ট করেছিলেন। এক একজনের বাড়িতে বহু মানুষ এসে থাকতেন, বাংলাদেশে থেকে ফেলে আসা মানুষ, গ্রামে গঞ্জের মানুষ এসে থাকতেন, অ্যাকসেপ্ট করলেন। অর্থাৎ এটা একটা সমস্যার সমাধান হলো। আর একটা সমস্যা যেটা হলো অর্থনৈতিক সমস্যা, বাস্তু ভাড়া সমস্যা। কমিউনিস্ট পার্টি কিন্তু সেদিন এই কাজটা খুব ভীষণভাবে সাফল্যের সঙ্গে করেছিল। এটা সেদিনের কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা যে সমস্ত বইপত্র লিখেছেন, সেখানেও তারা খোলামনে স্বীকার করেছেন যে কমিউনিস্টদের ভূমিকা এই শরণার্থী মানুষগুলোকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে একটা ভীষণ রকম পজিটিভ ভূমিকা। যদিও অর্থটা জুগিয়েছিল রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং স্থানীয়ভাবে কিছু মানুষ। কিন্তু কমিউনিস্টরা এর মাধ্যমে জনগণের কাছে পৌঁছলেও ভোটের রাজনীতিতে কিন্তু পৌঁছতে পারেননি। একটু খেয়াল করে দেখো, কমিউনিস্টরা কিন্তু পৌঁছানো শুরু করেছেন অনেক আগে। 43-এ যখন মন দুর্ভিক্ষ হয়, 42-এ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে সবাই জেলবন্দি, কমিউনিস্টরা বাদে। কমিউনিস্টরা কিন্তু সেদিন প্রত্যেক মানুষকে বাঁচানোর জন্য লড়াইতে নেমেছিলেন। তারা মনে করছে কে কোন দলের দেখার দরকার নেই, মানুষ মরছে, মানুষকে বাঁচাতে হবে। তাদের পার্টির মেম্বারশিপ সংখ্যা অনেক বেড়ে গেল। অর্থাৎ কমিউনিস্টরা জনগণের কাছে গিয়ে পৌঁছেছিল অনেক আগে, অনেক আগে থেকে পৌঁছেছিল। এবং পরবর্তীকালে যে পশ্চিমবঙ্গ জুড়ে একটা বাম রাজনীতি চলেছে,
তার একটা বড় কারণ আমার মনে হয় যে আমরা যদি মূল কথা কি সাম্যবাদ, ইকুয়ালিটি, সবাই সমান, এইটা তত্ত্ব পড়ে পশ্চিমবঙ্গের মানুষ শোনেননি, শেখেনি। 43-এর দুর্ভিক্ষের সময় যখন এলো, তখন লাইনে দাঁড়িয়ে, খাবার লাইনে দাঁড়িয়ে একজন উচ্চবিত্ত মানুষ, একজন নিম্নবিত্ত মানুষ, একজন ব্রাহ্মণ, একজন শূদ্র, একজন হিন্দু, একজন মুসলমান পাশাপাশি দাঁড়িয়ে খাবার নিয়েছেন, তখন বুঝতে পেরেছেন, তারা জীবনযাপনের মধ্যে দিয়ে বুঝতে পেরেছিলেন সবাই সমান। তারপরে যখন বাম রাজনীতির ব্যাপারটা আসলো, তখন তাদের অ্যাকসেপ্ট করতে সুবিধা হয়েছিল। এতটা কাছাকাছি যাওয়ার পরেও আমরা 1967 পর্যন্ত যখন যাচ্ছি, তখন লক্ষ্য করলাম যে বামেরা কিন্তু জায়গা পাচ্ছে না মানুষের মনে। এটা বাম রাজনীতির কোথাও না কোথাও একটা দুর্বলতার বটে, কিন্তু যাচ্ছে না। এখন এই যে 1947 থেকে 1967 পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের মধ্যে আমরা 8 জন মুখ্যমন্ত্রী পেয়েছি। তার মধ্যে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়, অজয় মুখার্জি, এবং 4 বার রাষ্ট্রপতি শাসন হয়েছে। এই পরিসংখ্যানটা বলে দিচ্ছে যে 47 থেকে 77 কিংবা 72, এই যে সময় পর্বটা, এই সময় পর্বের পশ্চিমবঙ্গের রাজনীতি খুব ভালো ছিল না। তাহলে 4 বার রাষ্ট্রপতি শাসন হতে পারে না। দেশের অবস্থা স্বাভাবিক হলে রাষ্ট্রপতি শাসন হবে কেন? রাষ্ট্রপতি শাসন কিংবা জরুরি অবস্থা জারি করতে গেলে কতগুলো তো সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, তবে তো রাষ্ট্রপতি শাসন হবে। তাহলে নিশ্চয়ই সেরকম ক্রাইসিস হয়েছিল, যার জন্য এটা হচ্ছিল। এবং আমরা লক্ষ্য করলাম এই সময়ে আরেকটা সংকট তৈরি হয়েছিল, সেটা হচ্ছে খাদ্য সংকট। খাদ্য সংকট একটা বিরাট সমস্যা দেখা দিয়েছিল। অর্থাৎ উদ্বাস্তুরা আসছে, 47-এর স্বাধীনতা মানে উদ্বাস্তুতে আসার পরিমাণটা 48-50-এই থেমে গেল তা নয়, আসতেই চলছে। 71-এও এসছে, সমানেই চলেছে। এই অতিরিক্ত পরিমাণে মানুষ আসছে, অথচ তাদের খেতে দেওয়ার কিছু নেই, জিনিসের দাম বাড়ছে, তখন একটা সংকট তৈরি হচ্ছে। রাজনৈতিক স্লোগান লেখা হয়েছিল, ইন্দিরা গান্ধী বাজায় বাঁশি, প্রফুল্ল বাজায় ঢোল, আয় অতুল্য ভাত খেয়ে যা, কানা বেগুনের ঝোল। ইন্দিরা গান্ধী বাজায় বাঁশি, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রফুল্ল বাজায় ঢোল, প্রফুল্ল সেন। আয় অতুল্য ভাত খেয়ে যা, অর্থাৎ প্রফুল্ল সেন যখন রাজত্ব করছেন, তখন ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী তো অতুল্য ঘোষ। কি খাবেন? কানা বেগুনের ঝোল, অর্থাৎ এছাড়া খাওয়ার কিছু নেই। এবং তারা প্রফুল্ল সেন আবার একটা মন্তব্য করলেন যে তোমরা লঙ্কা খেতে পারো, লঙ্কা খেলে শরীরে পুষ্টি দেবে, অর্থাৎ ভাত কম হলে চলবে, লঙ্কাটা বেশি খাও। এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা যে জায়গাটা বুঝতে পারছি, যে জায়গাটা পৌঁছতে পারছি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কিন্তু অত্যন্ত খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। 67 সালে আমরা লক্ষ্য করলাম প্রথম কংগ্রেস বিরোধী কতগুলো ভোট ব্যাংক তৈরি হতে শুরু করলো। অর্থাৎ রাজনীতিকরা বুঝলেন শুধুমাত্র একক প্রচেষ্টায় কংগ্রেসকে সরানো যাবে না, আমরা যদি ইউনাইটেড ফ্রন্ট করি। 2টো ফ্রন্ট হয়েছিল, একটা PULF, পিপলস ইউনাইটেড লেফট ফ্রন্ট, আর একটা হচ্ছে ULF, ইউনাইটেড লেফট ফ্রন্ট। একটা গ্রুপের নেতৃত্ব ছিলেন CPI, বাংলা কংগ্রেস। আর একটা গ্রুপের, অর্থাৎ এই যে ULF, এখানে নেতৃত্ব ছিলেন CPIM, RSP, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, SSCI, এই দলগুলো ছিল। ইলেকশন হলো। এই ইলেকশনের পরেও কিন্তু দেখা গেল এরা যে খুব ভালো রেজাল্ট করলো তা নয়, কিন্তু তবুও একটা কোয়ালিশন হলো। এই কোয়ালিশনের হওয়ার ফলে CPM বেশি সংখ্যক আসন পেলেও বাংলা কংগ্রেসকে ছেড়ে দিল, তুমি মুখ্যমন্ত্রী হও। শেষবারের মতো মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখার্জি, প্রথম যুক্ত ফ্রন্ট সরকার। অর্থাৎ আমরা কিন্তু বাম ফ্রন্ট শব্দটা শুনেছি, এটা যুক্ত ফ্রন্টের কথা।
প্রথম যুক্তফ্রন্ট সরকার, বেশি দিন স্থায়ী হয়নি, পরস্পর বিষাদগার। ন্যাচারালি দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার আবার তৈরি হলো। 67 সালে একটা ঘটনা ঘটলো নকশালবাড়ি অঞ্চলে। সেখানে জোরদার এবং ভাগচাষীর মতো একটা গন্ডগোল হলো। গন্ডগোলটা খুব বড় মাত্রায় হলো। এতটা বড় মাত্রায় হলো যে পুলিশ ভ্যান সহ অনেক পুলিশ সেখানে পৌঁছলেন এবং আন্দোলনরত চাষি, ভাগচাষী এদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে মিটিয়ে দিয়ে যখন ফিরছিলেন, তখন পিছন দিক থেকে গুলি করা হয় পুলিশের উপরে। এবং এই গুলি করার ফলে দেখা গেল 4 জন পুরুষ এবং 1 জন মহিলা তারা মারা যান। এবং 4 জন আহত হন, 1 জন মারা যান। এই ঘটনা যেদিকে ঘটলো, ঠিক তার পরের দিন, মে মাসের 26 তারিখ, ঠিক তার পরের দিন প্রমোদ দাশগুপ্ত, নামটা হয়তো তোমরা শুনতে পারো। কেউ শুনেছো এখানে প্রমোদ দাশগুপ্তের নাম? মজা করে লোকে বলতো উন্মাদ দাশগুপ্ত, শোনা নেই ছাত্রছাত্রীদের, স্বাভাবিক। প্রমোদ দাশগুপ্ত ওই যুক্তফ্রন্ট সরকারের দায়িত্বশীল একজন নেতা। এই প্রমোদ দাশগুপ্ত ঘোষণা করলেন, ওখানে গিয়ে জনসভা করলেন, ঘোষণা করলেন পুলিশের গুলি চালানোটা অন্যায় হয়েছে। এটা 25 তারিখের ঘটনা। 26 তারিখে আশ্চর্যজনকভাবে একই জায়গায় আর একটা পথসভা হলো। সেখানে মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি ঘোষণা করলেন, যারা জমি কেড়ে টেড়ে নিতে চাইছে তারা অসামাজিক, এদের কাজকে প্রশ্রয় দেওয়া যায় না, এরা অন্যায় করেছে। তাহলে কি দাঁড়ালো? একই সরকার, 2 জন শরিক, 2টো ভিন্ন স্টেটমেন্ট নিলেন। তার ফলে কি হলো? যুক্তফ্রন্ট সরকারের অন্তর্দ্বন্দ্বটা প্রকাশ হয়ে গেল এবং তারই পরিণতিতে সেই সরকারটাও ভেঙে গেল। কিন্তু নকশালবাড়ির বীজটা কিন্তু তৈরি হয়ে গেল। আমরা যেখান থেকে আসছি আর কি, নকশালবাড়ির বীজটা তৈরি হয়ে গেল। এরপরে 1967-তেই কিছুদিন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নকশালদের একটা জনসভা হয়। এই জনসভার মধ্য দিয়ে তারা রাজনৈতিক স্লোগান তুলতে শুরু করে, বন্দুকের নলই ক্ষমতার উৎস। এর আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যোদ্ধাদের বাঁচানোর জন্য দরকার হলে জনগণের হাতে রাইফেল তুলে দিতে হবে। ভেবে দেখো, অর্থাৎ যেখানে মানুষ তার অধিকারের দাবিতে আন্দোলন করছে, সেই দাবিটাকে বন্ধ করে দেওয়ার জন্য সেদিন একটা গণতান্ত্রিক সরকারের প্রধান তিনি ঘোষণা করছেন দরকার হলে জনগণের হাতে রাইফেল তুলে দিতে হবে, তাহলে তো বিশৃঙ্খলা চূড়ান্ত। আবার এখানে যেদিন হলো নকশালবাড়ি আন্দোলন হলো, সেখানে তারা ঘোষণা করলেন উল্টো দিক থেকে যে বন্দুকের নলই ক্ষমতার উৎস। এটা 1967-এর ঘটনা। এবং ঠিক তার পরেই মানে সপ্তাহখানেকের মধ্যেই হবে এটা ঘটনাটা, এক্স্যাক্টলি 7 দিনই। তো এই ঠিক তার পরেই দেখা গেল যে কলকাতায় ইডেন হোস্টেলে একটা মানে একটা হাঙ্গামা হলো, অর্থাৎ একটা বহু মানুষ, সিপিএম এবং অন্যদের দ্বারা পুষ্ট বহু মানুষ ইডেন হোস্টেলে গিয়ে তারা আক্রমণ করলো এবং হোস্টেলের দরজা ভেঙে গিয়ে ভেতরে ঢুকে গিয়ে বেধড়ক পেটানো শুরু করলো। এই যে বেধড়ক পেটানো শুরু করছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে সিপিএম পরিচালিত যে সরকার, সেই সরকার এই আন্দোলনের বিরোধিতা করছে, অথচ
যখন 1967-তে প্রথম নকশালবাড়িতে গুলি চলেছিল, তখন কিন্তু সিপিএম তাকে সাপোর্ট করেছিল, অর্থাৎ প্রথম অবস্থায় সাপোর্ট করেছিল। পরের দিকে তারা বুঝতে পারছে যে আমরা এই দেশের সঙ্গে যদি থাকি তাহলে আমাদের অবস্থাটা ভালো থাকবে না, তখন তারা তাদের কাছ থেকে সাপোর্টটা তুলে নিলেন এবং নকশালরা যেখানে যেখানে তৈরি হচ্ছে সেখানে সেখানে সিপিএম পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়ে তার উপরে অত্যাচার করছে। মনে রাখো, আমি কিন্তু এখনো একবারও কংগ্রেসের কথা বলছি না, লড়াইটা চলছে সিপিএম ভার্সেস নকশালদের। এবং তারপরেই 1969-এ এর সামনে মনুমেন্টের তলায় দাঁড়িয়ে মানে নকশালদের যে রাজনৈতিক দল মানে আনুষ্ঠানিকভাবে দলের জন্ম হলো। এই হচ্ছে পুরনো ইতিহাসটা। কেন তৈরি হলো এই কারণে কংগ্রেসের উপর আস্থা ছিল না, সিপিএম এর উপর একটা আস্থা ছিল। সিপিএম এর উপরে যে আস্থা ছিল, সিপিএম সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে তারা ক্ষমতা গ্রহণ মানে কেড়ে নিতে চাইছিলেন, অর্থাৎ তারা ভোটের রাজনীতিতে ঢুকে পড়লেন। ভোটের রাজনীতিতে ঢুকে পড়ে তারা মনে করলেন কংগ্রেসকে যদি সরাতে হয় তাহলে অন্য কোনো আন্দোলনে সরানো যাবে না, ভোটের মাধ্যমেই, ভোট ব্যাংকের মাধ্যমেই তাকে সরাতে হবে। এবং তারা আবার তাদের লক্ষ্যটা বললেন যে এই সরানোর পরে যখন সিপিএম এর নিজস্ব সরকার তৈরি হবে তখন সেই সরকার হবে সমাজতন্ত্রের বিশ্বাসী একটি সরকার। এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ ভোটের রাজনীতি করবে আবার সমাজতন্ত্রে বিশ্বাস করবে, এই এতগুলো ঘটনা একসঙ্গে প্যারালালি চলতে পারে না। তার ফলে এই সিপিএম এবং নকশালদের মধ্যে একটা দূরত্ব বেড়ে যাচ্ছিল এবং নকশালরা মনে করছিলেন যে, এবং সিপিএম তখন তার পরিপ্রেক্ষিতে একটা কাজও করছিলেন, তারা তাদের আন্দোলনকে জঙ্গি করে তুলছিলেন। জঙ্গি বলতে লুটতরাজ থেকে আরম্ভ করে সবকিছু করতে শুরু করেছিল। এই সময়ে নকশালরা গ্রামে ফিরে গেলেন। গ্রামে ফিরে গিয়ে যোদ্ধাদের কাছ থেকে, সম্পন্ন চাষিদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে জমি বিতরণ করতে শুরু করলেন। অর্থাৎ এই যে কাজটা, তারা মনে করতেন যে যোদ্ধার জমিদারদের বাঁচাবে কে? সরকার বাঁচায়, পুলিশ বাঁচায়, তাদের নিজস্ব লেটেল শক্তি বাঁচায়। সেই জন্য নকশালদের কাছে শ্রেণী সূত্র কি হয়ে গেল? যোদ্ধার তো হলোই, তার সঙ্গে পুলিশ হলো, তার সঙ্গে তার লেটেল বাহিনী হলো। অর্থাৎ এদেরকে নিধন করতে হবে, ক্ষমতা অর্জন করে নিতে গেলে এদেরকে নিধন করতে হবে, এদেরকে মেরে ফেলতে হবে। এদেরকে মেরে ফেললে তবেই এই জমিটা একটা মুক্তাঞ্চল জমিটা হবে। সেই মুক্তাঞ্চল হওয়ার পরে সেই জমিটা বহু মানুষের কাছে বিতরণ করে দেওয়া হবে। এইটা যখন চলছে তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার একটা পরিবর্তন আসতে শুরু করছে। সিদ্ধার্থ শঙ্কর রায় এসে গেলেন 72 সালে। তিনিও এলেন রাজনীতির বদ্ধরই ভোটের মাধ্যমেই, কিন্তু শোনা যায়, সেটা এখনো পর্যন্ত অনেকেই জানেন, এর বিখ্যাত রিগিং এর কথা সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে, যে ভোটের নামে একটা প্রহসন হয়েছিল। সেই প্রহসন হওয়ার ফলে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী পেলেন এবং ঠিক সেই সময়ে আবার জরুরি অবস্থা চালু করে দিলেন, কারণ ওদিকে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই করছে। এরকম একটা সরকার মুহূর্তে প্রাদেশিক শক্তি হিসেবে, মানে বর্ডার এলাকার একটা রাজ্য হিসেবে, তার দেশের নিরাপত্তার কথা ভেবে এই অঞ্চলটাকে তোমার রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে দিলেন ইন্দিরা গান্ধী। এখন এই হচ্ছে মোটামুটি ভাবে নকশাল আন্দোলন গড়ে ওঠার ইতিহাস। এই নকশাল আন্দোলন গড়ে ওঠার ইতিহাসে যে হয়েছে, নকশালরা কি করত, নকশালদের ভূমিকাটা কি ছিল?
প্রথম কথায় আমি আগে বলেছি, খুনের রাজনীতিতে বিশ্বাস করত। তার শ্রেণী শত্রু করতে হবে, খতম করতে হবে, শ্রেণী শত্রুকে খতম করতে হবে। শ্রেণী শত্রু হিসেবে কারা? এতদিন ছিল যোদ্ধা, ঘোষরামি, এবার কিন্তু তার সঙ্গে অবস্থানটা বদলে গেল। অর্থাৎ তারা মনে করতে শুরু করলেন এই যে প্রশাসনিক, এই যে প্রথাগত এডুকেশন সিস্টেম, এই প্রথাগত এডুকেশন সিস্টেমটাও আমাদের শ্রেণী শত্রু। তার ফলে শিক্ষক, অধ্যাপক, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, এই বাড়িগুলো, এই জায়গাগুলোতে তারা ধ্বংসাত্মক লীলা চালু করতে শুরু করলেন। লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হলো, উপাচার্যকে খুন করে ফেলা হলো। অর্থাৎ একটার পর একটা ঘটনা ঘটিয়ে গোটা দেশ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিশৃঙ্খল আবহাওয়া তৈরি করলেন। এর সঙ্গে বেঁধে উঠল কারা? সিপিআইএম। তারাও নিজের যে সংগ্রামী চরিত্র বজায় রাখার জন্য চেষ্টা করলেন। ইতিমধ্যে যেহেতু সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী, কংগ্রেসীরাও প্রাণ পেয়ে গেছে। অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায় তো প্রফুল্ল সেনের মতো দুর্বল মুখ্যমন্ত্রী নন, প্রবল প্রতাপান্বিত। শোনা যায় ইন্দিরা গান্ধী যখন কলকাতায় আসতেন, সিদ্ধার্থ শঙ্কর রায় তখন নিজে ড্রাইভটা করে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, ড্রাইভার রাখতেন না। অর্থাৎ এই মানুষটা যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন অনেকেই মনে করলেন দেশটা আবার বদলে যাবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে দেশের মানুষের মধ্যে একটা যন্ত্রণা ছিল, এই অপশাসন কি শেষ হবে না? একটা গন্ডগোল চলছে, দিনের পর দিন একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। চোখের সামনে দেখছে স্কুল বিল্ডিং পুড়ছে, কলেজ পুড়ছে, লাইব্রেরি পুড়ছে, মানুষকে খুন করা হচ্ছে। ন্যাচারালি এই অবস্থা থেকে ফিরে আসার জন্য তারা একটা দ্বিতীয় বিকল্প রাস্তা খুঁজছিলেন। অর্থাৎ নকশালরা যে খুনের রাজনীতি শুরু করলেন, তার প্রতিপক্ষ হিসাবে সিপিএম এবং কংগ্রেস এরাও কিন্তু লড়াইতে নেমে পড়লেন। তাহলে চারটে দল হয়ে গেল খুনের রাজনীতিতে। কে কে? নকশাল, সিপিএম, কংগ্রেস, পুলিশ। কাউকে খুন করে বলা যেত অনায়াসে নকশাল করে গেছে, কারণ গুপ্ত সন্ত্রাসে তারা বিশ্বাস করে, সবাই জানে। কাজে নকশালদের প্রতি এই আচরণটা, এই অভিযোগটা তোলা খুব স্বাভাবিক ছিল। এক একটা জায়গায় 8টা-9টা করে সকালবেলা উঠে দেখা যেত ডেড বডি পড়ে রয়েছে। কার ডেড বডি কেউ জানে না। আমার ছোটবেলায় একটা স্মৃতি বলি, যে মাঝরাতে ঘুম ভেঙে গেল, বাবা বাড়ি নেই, শীতকাল না, গরমকাল। তো একজনের আর্ত চিৎকার শোনা যাচ্ছে, বাঁচাও 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 বলে চিৎকার শোনা যাচ্ছে। আমরা উঠে যেটা করলাম সেটা হচ্ছে জানলাগুলো বন্ধ করে দিলাম। আমরা বুঝতে পারছি কিছু একটা করছে, কিন্তু সেইখানে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই। আমরা তখন 5-6-এ পড়ি। আবার মা ঘরে রয়েছেন, দিদি রয়েছেন, তাদের অবস্থাও ততই বছর, সবাই কাঁপছে। তার জানলা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। পরের দিন সকালে উঠে দেখা গেল একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছে বেঁধে একটা মানুষকে বেঁধে রেখে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। কাবাত বেঁচে যায় না। লোকে বলছে নকশালরা করেছে। নকশালরাও করতে পারে, সিপিএমও করতে পারে, সিপিএমও করতে পারে, কংগ্রেসও করতে পারে, কংগ্রেসও করতে পারে। 42 সাল লাশ হিসাবে পুলিশের ভূমিকাও কম ছিল না। অর্থাৎ একটা খুনের রাজনীতি প্রচন্ড দেশ জুড়ে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছেন। এখন এই পর্যন্ত আসার পরে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মধ্যে ধারণাই হতে পারে, এটা ধারণা হওয়াটা খুব স্বাভাবিক, যে নকশাল আন্দোলন আমাদের দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে। মনে হতে পারে যে যাবতীয় বিশৃঙ্খলা তৈরি করেছে এরা, এই আন্দোলনটা না হলেই ভালো ছিল। একটু ভেবে দেখো, নকশাল আন্দোলনের সঙ্গে কারা যুক্ত হয়েছিলেন? উচ্চশিক্ষিত মধ্যবিত্ত তরুণ সম্প্রদায়। তারা প্রেসিডেন্সিতে পড়তেন, যাদবপুরে পড়তেন,
মেডিকেল কলেজে পড়তেন, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন, শিবপুর কলেজে পড়তেন, যাদের সামনে জীবনের রঙিন হাতছানি অপেক্ষা করছিল। এই দামাল ছেলেগুলো যে আন্দোলনে যুক্ত হলেন, তারা জানতেন যে আন্দোলনে যুক্ত হওয়া মানে সামনে পুলিশের গুলি, পিছনে সহকর্মীর গুলি, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তবুও তারা আন্দোলনে যুক্ত হলেন। অর্থাৎ আমার রাস্তাটা ঠিক না ভুল বড় কথা নয়, বড় কথা হচ্ছে আত্মত্যাগটা কিন্তু কোনো ভুলের ছিল না। রবীন্দ্রনাথ যখন 4 অধ্যায় লেখেন, তখন সন্ত্রাসনের যারা রাজবন্দী, তারা বক্সার জেলে বন্দী, রবীন্দ্রনাথ 4 অধ্যায় লিখছেন। বক্সার জেলের বন্দীরা রবীন্দ্র জন্ম উৎসব পালন করবে, তারা অপেক্ষায় আছেন 4 অধ্যায়ে কবি কি লিখলেন। 4 অধ্যায়ে কবি কি লিখলেন? ওরা প্রদীপ জ্বালাতে এসেছিল, ভুল করে আগুন লাগালো। ওরা আগুন জ্বালাতে আসেনি, ওরা প্রদীপ জ্বালাতে এসেছিল। অর্থাৎ নকশাল মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু ক্রিমিনাল নয়। তাদের যদি ক্রিমিনাল বলতে হয়, ক্ষুদিরাম তার বাইরে যাবেন না। তাদের যদি ক্রিমিনাল না বলতে হয়, রাজীব গান্ধীকে যিনি হত্যা করেছেন তিনি বাইরে যাবেন না। অর্থাৎ অবস্থা অনুযায়ী একটা মানুষকে আমরা ক্রিমিনাল বলি, একটা মানুষকে আমরা ক্রিমিনাল বলি না। যখন ক্ষুদিরাম আমার দেশের জন্য সব লড়াই করছেন, তখন ক্ষুদিরাম আমার নমস্য। কিন্তু ক্ষুদিরাম যাকে হত্যা করার জন্য ব্যবস্থা করলেন, তার কাছে কি তিনি নমস্য হয়ে থাকলেন? তাহলে পরিপ্রেক্ষিত বিচার করে দেয় এটা ঠিক না ভুল। নকশালবাড়ি আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তারা কিন্তু বেসিক্যালি অসৎ ছিলেন না, কিন্তু তারা পাওনাটা কি পেলেন? এই বারাসাতে, বারাসাত তোমরা নিশ্চয়ই গেছো, গভর্নমেন্ট কলেজে গেছো, তার উল্টো দিকে থানাটা খুব সুন্দর হয়েছে। আগে ওখানে মাটির উঠোন ছিল, একটা ভাঙা ঘর ছিল, 4টে লাশ কেটেছে, 4 জন মানুষ বেঁধে শোয়ানো হয়েছে, অপেক্ষা করছে মৃত্যুর। একজন জল চেয়েছে, জল দিল কিভাবে জানো? 1 গ্লাস গোবর এনে এদের মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কি তার পাওনা ছিল? যে মানুষটা মেডিকেল কলেজ থেকে পাশ করে এসে অনায়াসে অনেক বড় একটা জায়গায় পৌঁছতে পারলো, সে তো নিজের জন্য কিছু করেনি, সে দেশের জন্য করেছিল। তার পথটা ভুল হতে পারে, তার মতটা ভুল হতে পারে, কিন্তু তার জীবনটা ভুল নয়, আত্মত্যাগের জীবন। একটু ভেবে দেখো যে আমরা 20 বছর পর পর, 30 বছর পর পর, একটা সার্টেন পিরিয়ড পর পর এই সন্ত্রাসনের লোক রাজনীতিকে লক্ষ্য করেছি। দেখবে আনন্দমঠ যদি কেউ পড়ো, সেখানেও আছে আমাদের 1930 পর্যন্ত যে সন্ত্রাসনের রাজনীতি, লোকে সন্ত্রাসবাদী আন্দোলন বলে, আমরা বলি, আমি সন্ত্রাসবাদী আন্দোলনে আপত্তি করি, কারণ সন্ত্রাসবাদটা তাদের লক্ষ্য ছিল না, সন্ত্রাসনের রাজনীতি তারা করেছেন। অর্থাৎ সন্ত্রাস ছড়িয়ে দিয়ে যদি আমাকে স্বাধীনতা দেয়, আমি এমন কাজ করব সন্ত্রাস ছড়িয়ে দেব, এই সন্ত্রাসের ফলে এই মানুষগুলো আমার দেশ ছেড়ে চলে যাবে, এইটা তাদের ভাবনা ছিল। কাজে সন্ত্রাসবাদী কথাটা বলতে আমার আপত্তি আছে। সন্ত্রাসনের রাজনীতি আমরা বলি। এই সন্ত্রাসের রাজনীতি 30 সালের পরে আবার 70-এ ফিরে আসলো। এই হচ্ছে প্রেক্ষিত। তাহলে প্রেক্ষিতটা কি? প্রেক্ষিতটা খুব একটা সুখকর প্রেক্ষিত নয়। এই প্রেক্ষিতের পিছনে অনেক যন্ত্রণা, একটা যুগের একটা কষ্ট লুকিয়ে রয়েছে। এই পর্যন্ত বলার পরে আমি এবার একটা অন্য গল্প বলবো, যেখানে একদম ইতিহাস নেই। তোমরা একটু, আমি ভুলভাল কিছু বলছি না তো? ঠিক আছে তো? আমি কোথাও কোথাও অতি সরলীকরণ করতে হচ্ছে, সেটা সময়গত কারণে। আচ্ছা, ঠিক আছে, ওটা অন্য গল্প বলবো। এই কবিতাটা বুঝতে গল্পটা লাগবে। সেটা হচ্ছে যে কবি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ান, বাংলা বিভাগের অধ্যাপক, 3 তলায়
একেবারে শেষের দিকের কোনায় একটা ঘরে বসতেন। আমার অত্যন্ত সৌভাগ্য, গর্বেরই জীবনে কাউকে যদি গুরু বলে মনে করি রবীন্দ্রনাথ নন। রবীন্দ্রনাথ আমি দেখিনি, পড়েছি। শঙ্খ ঘোষকে আমি দেখিয়েওছি, পড়েওছি। কাজে আমার কাছে গুরুদেব হলো শঙ্খ ঘোষ। রবীন্দ্রনাথ নন বলে তোমরা কষ্ট পেও না, মানুষটাকে তো আমি দেখিনি, আমি শঙ্খ ঘোষের মাধ্যমে তার কাছে তাকে পেয়েছি। কিন্তু আমি শঙ্খ ঘোষকে চাক্ষুষ দেখেছি, এবং একদিন দুদিন না, প্রায় 40 বছর ধরে তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, নৈকট্যময় সম্পর্ক ছিল। তো একদিন বিকেলের দিকে ওনার ক্লাস, দিনের বেলায় ক্লাস নেন, নাইটে যেদিন ক্লাস থাকে সেদিন টিচাররা থেকে যান, সেদিনকে তার বিকেলের দিকে ক্লাস, অর্থাৎ খানিকটা অবসরের মুহূর্ত। এখানে যদি কেউ যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে থাকো, আমি জানি না গেছো কিনা, যদি গিয়ে থাকো, মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে খেলার মাঠ, তারপরে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, আরেকটু এগিয়ে এসে ইনডোর স্টেডিয়াম, আরেকটু এগিয়ে আসলে পারে একটা ব্রিজ পড়ে, একটা ব্রিজ পড়ে। এখন মেট্রো রাস্তা হয়েছে, কিছুদিন আগে পর্যন্ত ওটা একটা ঝুলন্ত সেতু ছিল। তারও আগে, আমি যখনকার কথা বলছি, ওটা ছিল কাঠের সেতু, তলা দিয়ে একটা পরীক্ষা, একটা ড্রেন, একটা বড় খাল মতো, খাল নয়, খালের ছোট সংস্করণ, এখানে দেবাশিস বাবু বসে আছেন, উনি বুঝতে পারছেন। হ্যাঁ, খালের ছোট সংস্করণ চলে গেছে। কাঠের পিসটাকে পিছনে ফেলে আরেকটু এগিয়ে আসলেই বাঁদিকে টার্ন নিয়ে ডান দিকেই হচ্ছে আর্টস বিল্ডিং। সেই আর্টস বিল্ডিং এর 3 তলায় একদম রাস্তার দিকের কোনার ঘরটা হচ্ছে শঙ্খ ঘোষের ঘর। রাস্তার দুপাশে প্রচুর কৃষ্ণচূড়া গাছ, সন্ধ্যের দিকে সেই গাছে প্রচুর পাখি এসে বসে এবং প্রচুর পাখির ডাক শোনা যায়। এরকম একটা অদ্ভুত সান্ধ্য মুহূর্ত। কবি যাতায়াত করছেন, মনটা ভালো নেই। মনটা ভালো নেই কেন? মনটা ভালো নেই এই কারণে যে বাড়িতে তার মেয়েটি খুব অসুস্থ। দুই মেয়ে, মিঠি এবং টিয়া। বড় মেয়ে অসুস্থ, ডাক্তার রোগটা কিছু ধরতে পারছে না, কিন্তু মেয়েটি ক্রমশই তার লাবণ্যকে হারিয়ে ফেলছে। মেয়েটির জীবনের জৌলুসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। কবি এটা ভাবছেন আর ওই রাস্তা দিয়ে পায়চারি করছেন, পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে। পশ্চিম দিক অর্থাৎ ইউনিভার্সিটি লাইব্রেরির দিক, পূব দিক যে দিকটা ডিপার্টমেন্ট, সেটা বাঁদিকে টার্ন নিলে ডান দিকে ডিপার্টমেন্ট, এটা ঠিকই। বাঁদিকে একটা লনও আছে, ঘাসের লন, ছোটখাটো লন, মানুষ সন্ধ্যের সময় বসেও থাকে। হঠাৎ করে কবির মনে হলো বাবরের কথা। মনে হলো একবার হুমায়ুন খুব অসুস্থ হয়েছিলেন। হুমায়ুন যখন অসুস্থ হয়ে যান, তখন বাবর কায় মনোবাক্যে প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে, নতজানু হয়ে, যে তুমি আমার ছেলেকে সুস্থ করে তোলো, আরোগ্য এনে দাও। এটা ভাবতে ভাবতে তখন শঙ্খ ঘোষ ভাবছেন যে তাহলে আমিও তো একটু প্রার্থনা করতে পারি আমার মেয়ের জন্য। তার ধর্মাচরণ যেটুকু আছে, সেই ধর্মাচরণটুকুই আমি মানব, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কবি সঙ্গে সঙ্গে চারিপাশটা দেখে নিয়ে পশ্চিম দিকে নতজানু হয়ে বসবার চেষ্টা করলেন, কিন্তু পেরে উঠলেন না। মানসিকভাবে মেনেছিলেন, প্রার্থনা করেছিলেন,
পেরে উঠলেন না। এইটা করতে করতেই তার মনে হলো একটা কবিতা হয়তো হবে। এটা ভাবতে ভাবতে কবি উঠে গেলেন তার তিনতলায় নিজের ঘরে, এবং তখনই লিখলেন, এই তো জানুবেতে বসেছি পশ্চিম বসন্তের শূন্য হাত। এবার কবিতাটা পড়ো, আমি পড়ছি, আমি আরেকবার কবিতাটা পড়ছি, আরেকবার পুরো কবিতাটা পড়ছি, তারপর পড়ব। এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় করে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভেতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছে সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। কবিতা থেকে এবার যতটা দুর্বোধ্য মনে হচ্ছিল ততটা দুর্বোধ্য মনে হচ্ছে? একটু কাছাকাছি পৌঁছে গেছে? যতটা মনেই হচ্ছিল না কিছুই জানি না, এবার কি তার থেকে একটু সহজ হলো? পুরোটা হলো না, আমিও জানি কবিতা কখনো পুরোটা সহজ হয় না। কবিতা বোঝবার জন্য নয়, কবিতা বাজবার জন্য। ভেতরে বাজলো কিনা এটাই বড় কথা। এবার দেখো, তুমি মনে রাখবে কি? মনে রাখবে আমাদের রাজনৈতিক অবস্থাটার কথা, মনে রাখবে একটা সামাজিক বিশৃঙ্খলা চলছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, উপাচার্যকে খুন করা হচ্ছে যাদবপুরে, এরকম ঘটনাগুলো ঘটছে, এটা মনে রাখবে। আর কি মনে রাখবে? কবির ছেলে মেয়ে অসুস্থ। আর কি মনে রাখবে? মনে রাখবে যে একজন অসহায় বাবা তার সন্তানের আরোগ্য কামনা করছে। যদি আমরা গল্পটা এরকম করে ভাবি যে অসহায় বাবা শঙ্খ ঘোষ শুধু বাবা নন, সমাজের অভিভাবক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। একেবারেই ব্যক্তি রবীন্দ্রনাথ, একেবারে ব্যক্তি শঙ্খ ঘোষ, একেবারে ব্যক্তিগতভাবে একজন অসহায় বাবা, তিনি তার সন্তানের আরোগ্য চাইছেন। তাই বলছেন, এই তো জানু পেতে বসেছে পশ্চিম। অর্থাৎ শুধু বাবর বসেননি, আমিও বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত। বসন্তকে কন্যা, সে তো বসন্তের প্রতীক, সে তো হারিয়ে যাচ্ছে। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। অর্থাৎ আমি বাঁচতে চাই না, আমার মেয়েটা বেঁচে থাকুক, আমার সমস্ত আয়ু আমার সন্তান পাক। স্বাভাবিক একজন যে কোনো বাবার আকুল প্রার্থনাই এটা। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, মানে এটা বোঝাই যাচ্ছে একটা অল্পবয়সী মেয়ে, তার যৌবন হারিয়ে যাচ্ছে রোগে। কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, ডাক্তার ধরতে পারছে না রোগটা ঠিক কোথায়, ব্যাধিটা ঠিক কোথায়। কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব। সমূহ পরাভব কেন?
চোখের কোণে তো কালি পড়ে গেছে। চোখের কোণে কালি পড়ে যাওয়া মানে কি? তার জীবনী শক্তি কমে আসছে। তাহলে সে জীবনের কাছে হার মেনে যাচ্ছে। কে বলছেন? শঙ্খ ঘোষ বলছেন। কার কথা বলছেন? নিজের সন্তানের কথা বলছেন। বিষায় ফুসফুস ধমনী শিরা, অর্থাৎ ধমনী শিরা যে কোনো জায়গাতেই তার রোগ বাসা বেঁধেছে। আমি জানি না, একটা ছবি। এবার দেখো, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। এবার বাবার শঙ্খ ঘোষ নন, এবার সমাজের অভিভাবক শঙ্খ ঘোষ। এবার একজন শিক্ষক শঙ্খ ঘোষ। একজনের কথা বলতেই হয়। তিমির বরণ মণ্ডল, উজ্জ্বল ছাত্র। বিএ পরীক্ষার আগে মাঝামাঝি সময় শঙ্খ ঘোষের কাছ থেকে অনেকগুলো বই নিয়েছিলেন। একটাও সাহিত্যের বই নয়, বাংলার ছাত্র, ইকোনমিক্সের বই নিয়েছিলেন, কিছুটা জিওগ্রাফির বই নিয়েছিলেন, এরকম জটিল জটিল জিনিসপত্রের বইপত্র নিয়েছিলেন, ওয়ার্ল্ড রেভলিউশনের বই নিয়েছিলেন। এবার পরীক্ষার আমার কয়েকদিন আগেই সে ফিরে এলো কবির কাছে, এসে বলছে যে বইগুলো ফেরত দিতেই গেলাম। শঙ্খ বলছে যে ওখানে কি হয় জানো তো, প্রত্যেক শিক্ষকের একটা আলাদা করে ঘর আছে, প্রত্যেক শিক্ষকের আলাদা করে টেবিল আছে, আলাদা করে ঘর আছে, সেখানে যে কোনো ছাত্র নির্বিলিতে শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারে। বলছে এই এতদিন পরে তোমার তো পরীক্ষার সামনে, বলছে যে না, বইটা ফেরত দিতে এলাম, যে পরীক্ষাটা দেব না। বলছে পরীক্ষাটা দেবে না, কি করবে? বলছে যে পরীক্ষাটা দেব না, ভাবছি পার্টির কাছে পুরোপুরি যোগ দেব, অর্থাৎ নকশাল মুভমেন্টের সঙ্গে যুক্ত। কোথায় যাবে ঠিক করেছ? আপাতত নর্থ বেঙ্গল। তা বইটা ফেরত দিতে এলাম, আর যদি দেখা না হয়, অর্থাৎ তারা জানতেন সামনে পুলিশের গুলি, পিছনে সভাপতি গুলি, আর যদি দেখা না হয়। তিমির বরণ মণ্ডল চলে গেল, অনেকদিন খোঁজ রাখে না। নর্থ বেঙ্গলে গিয়ে একটা একদম হিলি একটা এরিয়ায় চায়ের দোকানে বয়ের কাজ করতেন, অর্থাৎ ওই চাটা দিলে পারে চা ডিস্ট্রিবিউট করা, টেবিল মুছে রাখা, এইসব কাজ করতেন। আর আন্ডারগ্রাউন্ডের প্রাচীর কাজ করতেন। অর্থাৎ এটা লেফটিস্ট মুভমেন্টের একটা সারা পৃথিবী জুড়ে একটা সাধারণ বৈশিষ্ট্য, যে মুদিখানার দোকান, চায়ের দোকান, এই দোকানগুলোকে তারা শেল্টার করেন। এখানে বহু মানুষ আসেন, এখানে বহু মানুষ আসেন, তো ন্যাচারালি ওইরকম একটা দোকানে সে কাজ নিয়েছে। তো এর মধ্যে মিনটাইম ওখানে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যে পাহাড়ি মানুষ, তাদের অনুষ্ঠান, তারা তাদের মতো করে অ্যানাউন্সমেন্ট করছেন। তো উনি শুনেছেন, তিনি মানুষ শুনেছেন, পাশেই তো। বলছে যে দাদা আমি একটু অ্যানাউন্স করে দিই। অনেকদিন পরে মাইক্রোফোন সামনে পেয়েছে, অ্যানাউন্স করেছে। বহু দূর থেকে একটা পুলিশ জিপ যাচ্ছিল, পাহাড়ি এলাকায় তো ইকো হয়। তো সে পুলিশ ভ্যানে যারা ছিলেন তারা বলছে যে এইখানে এই গলা কোথা থেকে এলো, এখানে তো এই গলা আসার কথা নয়, এই উচ্চারণ আসার কথা নয়। তারা খুঁজতে 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 ঠিক পৌঁছলো এবং স্পট ডেট, দেখা মাত্র গুলি করে হত্যা করেছে। ঘটনাচক্রে এই তিমির বরণের শোক সভায় আমি ছিলাম। দুর্ভাগ্যের কি সঙ্গে আজকে এই মুহূর্তে অন্তত একটা ঘটনার সাক্ষী ছিলাম, এটা আমার কাছে একটা ভালো স্মৃতি আর কি, যদিও সেই স্মৃতিটা না থাকলেই ভালো হতো। তো এই যে বলছি যে এইরকম একটা অবস্থা, সমাজের অবস্থা, দেশের অবস্থা, এরকম একটা অবস্থা, এইখান থেকে মানুষটা চাইছেন কে? দেশের মুক্তি, আগামী প্রজন্মের মুক্তি। উনিও তো বিশ্বাস করছেন যে খুনের রাজনীতিটা সঠিক রাজনীতি নন, শঙ্খ ঘোষ তাই বিশ্বাস করতেন। কিন্তু ওই একই কথা তারও ছিল,
প্রদীপ জ্বালাতে এসছে, ভুল করে আগুন লাগাচ্ছে। তো এখানে তাই বলছেন, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক। অর্থাৎ সমস্ত প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, অর্থাৎ প্রার্থনা করো। কিসের জন্য প্রার্থনা করবে? আর কিন্তু মিছি সেখানে নেই, সেখানে এসে গেছে সমাজ, দেশ, রাষ্ট্র, নতুন প্রজন্ম, নতুন ছেলেমেয়েরা, নতুন তরুণরা যারা দেশ মুক্তির সন্ধানে নেমে পড়ছে রাস্তায়, তাদের মুক্তি চাই। নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের। অর্থাৎ পাপের বীজাণুতে তো ভরে গেছে। খুনের রাজনীতি কখনো ভালো হইতে পারে না। আনন্দমঠের শেষ পৃষ্ঠা আছে, আনন্দমঠের শেষ পৃষ্ঠা যদি পড়ো তাহলে দেখবে বঙ্কিমচন্দ্র লিখছেন যে পাপের ফল কখনো ভালো হইতে পারে না। পাপ কি? নরহত্যা, ডাকাতি, লুণ্ঠন, এর ফল কখনো ভালো হতে পারে না। কাজেই এখন আমরা ইংরেজকেই রাজা করিব। কারণ সমাজ পরিষ্কার বোঝাতে গিয়ে উনি সেই মুহূর্তে ভেবেছিলেন যে এখন দেশটাকে যদি দাঁড়াতে হয় তাহলে পাশ্চাত্য সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান তাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে তবেই তাকে ভাঙতে হবে। অ্যাকসেপ্ট করার আগেই যদি তাকে ভেঙে দিই, অর্থাৎ নিজেকে তৈরি করার আগেই যদি তাকে প্রত্যাঘাত করি, তাহলে নিজেকেই শেষ হয়ে যেতে হবে। এখানেও তাই বলছেন যে এই যে পাপ, এই পাপের থেকে কি কোনো ভবিষ্যৎ নেই? এই যে চারিদিকে অরাজকতা চলছে, এর থেকে কি ভবিষ্যৎ মুক্তি নেই? আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনে নিজের ঘরে, নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভেতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের। লক্ষ নির্বোধ পতঙ্গ শরীরের ভেতরে বাসা করে। পতঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল এই তারই আনন্দ। দেখবে এই কালী পুজো টুজোর সময় পতঙ্গ ঘুরে বেড়ায় আলোর চারিদিকে, বেশিক্ষণ বাঁচে না, কিন্তু সে ছুটে যায় কিন্তু কোন দিকে? আলোর দিকে। আলোর দিকে ছুটে গিয়ে কি হয়? সে মরে যায়। ঠিক তেমনি এই যে তরুণ প্রজন্মের মানুষ, তারা আলো জ্বালাতে চেয়েছিল, তারা উন্নতি চেয়েছিল, দেশটার মুক্তি চেয়েছিল, তারা আলোর সন্ধানে বেরিয়েছিল। তারা আলোর সন্ধানে বেরিয়ে তাদের মৃত্যু মুক্ত বরণ করতে, তাই বলছে এবং শরীরের ভেতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের। নির্বোধ মানে পতঙ্গটা কেমন নির্বোধ? কারণ কি? পতঙ্গ জানে না যে ভেতরে গেলে আগুন পুড়ে মরবে, তাই জন্য তো সে নির্বোধ। ঠিক তেমনি যে ছেলেগুলো আজকে এই আন্দোলনে যাচ্ছে, সে আন্দোলন, সেই ছেলেগুলোকে বুঝতে পারছে না যে এই রাস্তা দিয়ে গেলে আমার এই পরিণতিই হবে। আমারই হাতে এত দিয়েছে সম্ভার, জীর্ণ করে ওতে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক। মনে করো ভারতচন্দ্র রায় কথা, তোমাদের মনে নাও পড়তে পারে। ভারতচন্দ্র রায়, রায় গুণাকর ভারতচন্দ্র রায় আমাদের একজন বিখ্যাত কবি ছিলেন, মধ্যযুগের শেষ আধুনিক কবি আর কি ভারতচন্দ্র রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তার একটা লাইন আছে, কবিতায় একটা লাইন আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ বাবা হিসাবে, অগ্রজ মানুষ হিসাবে, একজন সমাজ শিক্ষক হিসাবে তিনি আগামী প্রজন্মের মুক্তি চান। তাই বলছেন ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক। ফলে কি দাঁড়ালো? দাঁড়ালো যেটা বাবা শঙ্খ ঘোষ, সমাজ শিক্ষক শঙ্খ ঘোষ, হুমায়ুন, বাবর, ভারতচন্দ্র এক সূত্রে গাঁথা পড়ে গেল। গাঁথা পড়ে কি হলো? এটা ভাব সত্যের জন্ম দিল। ভাবকে নিজের করিয়া সকলের করা, ইহাই ললিত কলা। এই যে ভাবকে নিজের করা, সকলের করা, অর্থাৎ কবির ভেতরে একটা যন্ত্রণা ছিল, কি মেয়ের আরোগ্য আসছে না, এটা নিজের যন্ত্রণা। এই যে নিজের যন্ত্রণা কবিতাটা যখন শেষ করলাম, অর্থাৎ যখন শুরু করলাম, তখন কবির ব্যক্তি বাবা শঙ্খ ঘোষের যন্ত্রণা, এই যে ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক, কিংবা এই তো জানু পেতে বসেছে পশ্চিম আজ বসন্তের শূন্য, আর বাবা শঙ্খ ঘোষের কথা, পিতা শঙ্খ ঘোষের কথা। কিন্তু যখন শেষ করলেন তখন কিন্তু আর পিতা শঙ্খ ঘোষ নেই,
তখন সমস্ত মানুষের হয়ে, মানব প্রজাতির হয়ে একটা আবেদন রয়েছে, এই সমাজ শুদ্ধ থেকে শুদ্ধতর উঠুক।